হবে, তাও ১.৫ বছর পর। পড়ার চাপে তেমন যাওয়া হয় না। আর খালার বাসায় এমনিতেও যেতে ভালো লাগে না, কারণ খালার বাসায় একটা পেতনি আছে, আমার খালাতো বোন আনিশা। খুব বিরক্ত করে, তাই যাওয়া বাদ দিয়ে দিয়েছি। আমি তন্ময় চৌধুরী। কিছুদিন হলো পড়ালেখা শেষ হয়েছে, বর্তমানে বেকার বসে আছি। আম্মু সকালে বলল যে খালাদের বাসায় ঘুরে আসতে ভালো লাগবে। আম্মুর ওপর না করতে পারি না, তাই এক জোরপূর্বকভাবেই যাচ্ছি খালাদের বাসায়। ট্রেনে করে যেতে হবে কুমিল্লা। ট্রেন থেকে নেমে আম্মুকে কল দিলাম। আম্মু, আমি তো পৌঁছে গেছি, কে নিতে আসবে? আনিসা তোকে নিতে গেছে, দেখ। কি বলো, ওই পেতনিটা? তাহলে কিন্তু আমি এখনই ঢাকা চলে যাব। আরে রাগ করিস কেন? তোর খালাই তোকে আনতে যেত। তোর খালার এত সময় ছিল না, তাই যেতে পারেনি। তুই যাবি বলে তোর খালা কত খুশি তুই জানিস? আচ্ছা, আনিশা কোথায়? দেখতে পারছি না তো। আনিসাকে ফোন দে তাহলে। নাম্বার নাই, তুমি ফোন দিয়ে আমার নাম্বার দিয়ে ফোন দিতে বলো। আচ্ছা। আম্মু কল কেটে দিল। কিছুক্ষণ পর একটা অচেনা নাম্বার থেকে কল এলো। আমি রিসিভ করলাম। হ্যালো, কে? আমি আনিশা। ও তুই? শোন, আমি একাও যেতে পারবো। তোর যেহেতু দেরি হচ্ছে, তাই একাই যাই। আমি তো সেই কখন থেকে অপেক্ষা করছি। তুমি কোথায় আছো বলো? আমি তো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আচ্ছা, তুই কি কালার ড্রেস পরেছিস? গোলাপি। তোর হাতে কি পানির বোতল? কিন্তু তুমি কিভাবে জানলা? আমি তোকে দেখতে পেয়েছি। তুই দাঁড়া, আমি আসছি। এই বলে আমি ওর সামনে গেলাম। গিয়ে তো আমি এক প্রকার ক্রাশ খেলাম ওকে দেখে। মাত্র ১.৫ বছরে এতটা পরিবর্তন। ওর কথা শুনে বাস্তবে ফিরে এলাম। তুই আনিশা নাকি অন্য কেউ? কেন, চিনতে অসুবিধা হচ্ছে নাকি? ১.৫ বছর আগে তো আমি অন্য এক আনিশাকে দেখেছি। শোনো, সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন হয়, যেমনটা ধরো আমিও। আচ্ছা, এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, চলো। ও হ্যাঁ, চল। আনিশা আমার আগে আগে হাঁটছে আর আমি পেছনে। তারপর রিক্সা নিলাম, কিন্তু আগে যেমন রিক্সায় উঠে কথা বলে, এখন তার বলে না। রিক্সা থেকে নেমে বাসায় আসার পর খালা আমাকে দেখে অভিমানী কণ্ঠে বলল, আমাদের তো একেবারেই ভুলে গেছিস, এতদিন পর আমাদের কথা মনে পড়ল? তখনই আনিশা বলল, আম্মু অনেক দূর থেকে এসেছে, আগে রেস্ট নিক, তারপর না হয় কথা বলো। তারপর আনিশা আমাকে একটা রুমে নিয়ে গেল। আনিশা আসার সময়ও কিছু বলেনি, তাই আমি বললাম, কেমন আছো আনিশা? যদিও এর আগে ওকে কোনোদিন তুমি করে বলিনি, এই কেন জানি এইবার বেরিয়ে গেল। আনিশা বলল, ভালো আছি। কি মেয়ে রে বাবা, একবারও বলল না যে আমি কেমন আছি? এর আগে যতবার এসেছি কথা বলে বলে কান ঝালাপালা করে দিয়েছিল, কিন্তু এবার কোনো কথাই বলছে না। আর বলবেই বা কি করে? এর আগের বার কম অপমান করেছিলাম নাকি? বুঝলেন না তো? চলুন অতীত থেকে একটু ঘুরে আসি। ১.৫ বছর আগের কথা। একদিন আনিশাদের বাসায় শুয়ে আছি, তখন আনিশা এসে বলল বাইরে যাবে ঘুরতে। তখন আমি বললাম, আমি পারবো না, তুই একাই যা। কিন্তু ওর জোড়াজড়িতে যেতে রাজি হলাম। আমারও খুব ইচ্ছে হলো গ্রাম ঘুরে দেখার, তাই গেলাম। আমরা দুজনেই হাঁটছি, তখন হঠাৎ আনিশা আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বল। আমি জানি না তুমি কিভাবে নেবে, তবুও আমাকে বলতেই হবে। কি বলবি? তন্ময়, আমি তোমাকে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। কি? বিশ্বাস করো, সত্যি বলছি। নিজের খালাতো বোনের মুখে ভালোবাসার কথা শুনে আমি তো অবাক। আমি বললাম, আরে তুই কি পাগল হয়ে গেছিস? কাকে তুই কি বলছিস? আমি তোর নিজের খালাতো ভাই, আর তুই আমাকে ভালোবাসিস মানে? খালাতো ভাই হয়েছে তো কি হয়েছে? কোথাও কি লেখা আছে যে খালাতো ভাইকে ভালোবাসা যাবে না? প্লিজ ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এইটা কোনোদিনও সম্ভব না। আপনারা ভাবছেন আনিশা হয়তো দেখতে খারাপ। না, ও দেখতে অনেক সুন্দর, কিন্তু গ্রাম্য মেয়েদের মতো থাকে, যা আমার পছন্দ না। আমি যাকে ভালোবাসবো সে হতে হবে আধুনিক,
যে আমার মনের মতো চলবে। আনিশা আমার কথা শুনে কান্না করতে করতে বলল, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো, তবুও আমাকে ফিরিয়ে দিও না। আমার পক্ষে সম্ভব না আনিশা, তুই এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দে। এরপর থেকে কেন জানি ওকে দেখলে আমার সহ্য হয় না। তারপর থেকেই খালাদের বাসায় আর বেশি যেতাম না। গেলে খালি ভালোবাসি ভালোবাসি বলে কান ঝালাপালা করে দিত। লাস্টে আমি বলেছিলাম, তুই যদি পরিবর্তন হতে পারিস তাহলে আমি তোকে ভালোবাসবো। এই বলে ওদের বাসা থেকে চলে এসেছিলাম। আর তারপর কতদিন পর এলাম তা তো আপনারা জানেনই। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। ঘুম থেকে উঠে খেয়ে নিলাম। দেখলাম খুব সুন্দর করে সেজেছে আনিশা। মেয়েটা একদম পাল্টে গেছে। আগে তো সারাদিন আমার সাথে লেগেই থাকতো, আর এখন খোঁজ খবরই পাওয়া যায় না। আমি আনিশাকে বললাম, আনিশা চলো বাড়ি থেকে ঘুরে আসি। আমার কাজ আছে, আমি পারবো না যেতে। আমিও আর কিছু বললাম না। আমিও আনিশাকে ভালোবাসতাম, কিন্তু ওর চলাফেরা আমার পছন্দ হয়নি, তাই গ্রহণ করিনি। কিন্তু এখন তো ওকে ভালোবাসতে ইচ্ছে করছে। শুধু ভালোবাসতে না, বউ বানাতে ইচ্ছে করছে। কিন্তু কিভাবে যে বলি। কিছুক্ষণ পর আমি শুয়ে আছি, তখন আনিশা আমায় দরজায় এসে বলল, কি করো? দেখতেই তো পাচ্ছ শুয়ে আছে। আমি আর দেরি না করে সোজা বলে দিলাম, আনিশা বলো। আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার বউ হবে? তবা তবা, এসব কি বলছো? তুমি আমার বড় ভাইয়ের মতো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আনিশার কথা শুনে কি যে খারাপ লেগেছে তা শুধু আমি জানি। কিন্তু আমি হাল ছাড়ার পাত্র নয়। যে করেই হোক আনিশাকে আমার বউ করেই ছাড়ব। সেদিন খাওয়ার সময় খালাকে উদ্দেশ্য করে বললাম, খালা আমাকে তোমার কেমন লাগে? মানে কেমন লাগবে আবার? মানে আমি যদি তোমার মেয়েকে বউ বানাই তাহলে আমাদের দুজনকে কেমন দেখতে লাগবে? ভালোই লাগবে। আমি তো আনিশাকে রাগাতে চেয়েছিলাম, কিন্তু এ কি, ও রাগ না করে হাসছে কেন? আমি আনিশাকে রাগানোর জন্য খালার সামনেই আনিশাকে জিজ্ঞাসা করলাম, ওই আনিশা, তুমি আমার আম্মুর একমাত্র বউ হবা? বুঝলাম না আমি কি এমন বললাম যে সবাই পাগলের মতো হাসছে। আনিশাও কিছু বলল না, শুধু হাসছে। আমি তো ওকে রাগানোর জন্য বললাম। আমি আর কিছু বললাম না। সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করছে। তার পরের দিন আবার আমি তানিশাকে বললাম, চলো বাড়ি থেকে ঘুরে আসি। আজ না, অন্যদিন। আমি আর কিছু বললাম না, একাই ঘুরতে বের হলাম। ঘোরা শেষে বাসায় আসব, ঠিক সেই সময় দেখলাম আনিশা একটা ছেলের সাথে হেসে হেসে গল্প করছে। আমি তো অবাক। আমি কিছু না ভেবেই আনিশার পেছন দিক থেকে গিয়ে ওর চুল টান দিলাম। ছেলেটা কে? আর এখানে কি করছিস তুই? আরে ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড, আর আমরা এখানে প্রেম করছি। কথাটা শুনেই আমার মাথা ঘুরে গেল। চোখে অন্ধকার দেখতে লাগলাম। তারপর আমি আর কিছু না বলেই চলে আসতে লাগলাম। আনিশা আমাকে পেছন থেকে অনেকবার ডাক দিয়েছিল, কিন্তু আমি শুনিনি। রাগে আমি হেঁটে ঘরে ফিরতে লাগলাম। গ্রামের রাস্তা, তেমন কোনো গাড়ি নেই, তাই হেঁটেই যাচ্ছি। কিছু দূর আসার পর আমার জুতা ছিঁড়ে যায়। কী জ্বালা! তাই জুতা ফেলে দিয়ে আমি খালি পায়ে আবার হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার পা কিছুতে লেগে কেটে যায়। খুব রক্ত পড়ছে, আর সেই সাথে প্রচুর ব্যথা। কিন্তু ওই ব্যথার কাছে এই ব্যথা কিছুই না। আমি সেই দিকে খেয়াল না করে আবার হাঁটা ধরলাম। বাসায় এসে দেখি আনিশা আমার আগেই এসে গেছে। ও বলল, এতক্ষণ লাগে আসতে? আমি কিছু না বলেই চলে যাচ্ছিলাম। তখন খালা বলল, কি রে, এত রক্ত এলো কি করে? আমি কিছু বললাম না, চলে যাচ্ছিলাম। তখন আনিশা বলল, কি হলো বললে না তো, যে পায়ে কি হয়েছে? তেমন কিছু না, সামান্য কেটে গেছে। কি করে কাটলো? তোমাদের গ্রামের যে রাস্তা, কোথায় কি পড়ে থাকে কে জানে, আর আমার জুতা ছিঁড়ে গিয়েছিল, তাই খালি পায়ে হাঁটতে গিয়ে কেটে গেছে। একটু দেখে চলতে পারো না কিভাবে রক্ত পড়ছে এখনো? আনিশার আদিক্ষেতা কেমন জানি আমার সহ্য হচ্ছে না, তাই কিছু না বলে
রুমে এসে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে আছি, তখন আনিশা হাতে স্যাভলন আর তুলা নিয়ে আসলো। দেখি পাটা দাও তোমার, অনেকটাই তো কেটে গেছে, কেয়ারলেস ছেলে একটা। কত ভালো লাগছিল তা বলে বোঝাতে পারবো না। আমি ভাবলাম ও হয়তো আমাকে ভালোবাসে, তাই আমিও একটু ভাব নিয়ে বললাম, যাও, তোমার কেয়ার লাগবে না, তুমি তোমার বিএফকে গিয়ে কেয়ার করো। ওকে তো সারা জীবন কেয়ার করতে পারবো, সেটা পরের বিষয়। এখন যদি তোমার কাটা পরিষ্কার করি তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আনিশার কথা শুনে আমি আবার অনেক বড় কষ্ট পেলাম। ও ওর বয়ফ্রেন্ডকে সারা জীবনের জন্য পেতে চায়। আমি ভাবছিলাম ও হয়তো আমাকে ভালোবাসে, তাই এসব করছে। ওর কথায় আমার আরও রাগ উঠল। যখন আমার পা ধরতে যাবে তখনই আমি বললাম, থাক, তুমি তোমার বয়ফ্রেন্ডকে গিয়েই সেবা করো, আমাকে করা লাগবে না, আমি একাই সব পারবো। এই কথা বললে কি করে হয়? দেখছো না কতটা কেটে গেছে। কাটছে তো আমার, তোমার সমস্যা কোথায়? যা হবার আমার হয়েছে, তোমার বা তোমার বয়ফ্রেন্ডের তো কিছু হয় নাই। রাগ করছো কেন? আমার কিসের রাগ? আমার কোনো রাগ নেই। তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়েই থাকো, আমাকে নিয়ে না ভাবলেও চলবে তোমার। আর একটা হেল্প করো, আমি কালকে চলে যাব, তুমি আমার ব্যাগটা একটু গুছিয়ে দাও। তুমি না কয়েকটা দিন থাকবা বলে আসছো, এত তাড়াতাড়ি আবার চলে যাবে? আর কিছুদিন থাকো। এখানে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে, আর কিছুদিন থাকলে আমি মানসিক রোগী হয়ে যাব। তুমি পারলে বলো, তা না হলে আমি একাই করতে পারবো। আচ্ছা ঠিক আছে, গুছিয়ে দিব। আমি আবার অবাক হলাম যে মেয়ে কিনা আমায় থাকার জন্য কত আবদার করত, এখন সেই মেয়ে বলে কিনা চলে যেতে। অবাকের পর অবাক হচ্ছি। এ কি সেই আনিশা নাকি অন্য কেউ? নাকি আধুনিকতার জন্য মনে অহংকার জন্ম নিয়েছে? তুমি এখন আমার সামনে থেকে যাও, আমার ভালো লাগছে না। কিন্তু তোমার পায়ের অবস্থা তো খারাপ। ওই, আমার কি হলো না হলো সেটা তোমাকে না ভাবলেও চলবে। আনিশা চলে গেল। আমি মনে মনে বললাম, আমার পায়ের অবস্থায় দেখলি মনের অবস্থা বুঝলি না, আর বুঝবেই বা কেমন করে? ওর জীবনে তো অন্য কেউ আছে, তাকে বুঝবে, আমাকে কেন বুঝবে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি আনিশা আমার মাথায় পানি ঢালছে। ব্যথার কারণে জ্বর চলে আসছে। আমি আনিশাকে বললাম, তুমি এখানে কেন? আর আমার মাথায় পানি ঢালছো কেন? তুমি তোমার বিএফের মাথায় পানি ঢালো গিয়ে। ওর মাথায় সারা জীবন পানি ঢালতে পারবো। এখন তুমি অসুস্থ, তাই তোমার সেবা করছি। চাই না তোমার সেবা, আমি চলে যাব। যাবা যাও, কিন্তু সুস্থ হয়ে যাও। এখন গেলে খালা কি না কি ভাববে, বলবে আমার পিচ্ছি ছেলেটা অসুস্থ, আর তাও তোমাকে আমরা যেতে দিয়েছি। আম্মু কি বলবে না বলবে তা ভেবে তোমার কোনো কাজ নেই। আমি কালকেই চলে যাব। এখানে থাকলে আরও বেশি অসুস্থ হয়ে যাব। আমি দেখলাম আমার পায়ে ব্যান্ডেজ করা। আমি আনিশাকে জিজ্ঞেস করলাম, আমাকে কে ব্যান্ডেজ করেছে? আমি করে দিয়েছি। তুমি কেন করলে? তুমি তোমার বয়ফ্রেন্ডকে করো গিয়ে। ওকে করব বলেই তো তোমাকে দিয়ে শিখে নিচ্ছি। তোমার তো মনে হয় খিদে পেয়েছে, তুমি দাঁড়াও, আমি খাবার আনছি। আনিশা চলে গেল। আমি বসে রইলাম। মনে হলো আমি আমার বইয়ের সেবা পাচ্ছি, কিন্তু তখনই মনে হলো ও তো অন্য কাউকে ভালোবাসে। আমি শুয়ে আছি, আনিশা খাবার নিয়ে এলো। যখনই আমাকে খাইয়ে দিতে যাবে ঠিক তখনই আমি খাবার প্লেটটা ফেলে দিলাম। ঠিক তখনই খালা এলো আর বলল, কিরে, কি হলো? আর বলো না আম্মু, খাবার তাড়াতাড়ি আনতে গিয়ে হাত থেকে খাবার পড়ে গেল। একটু দেখে চলতে পারিস না? আচ্ছা দাঁড়া, আমি আরও খাবার নিয়ে আসছি। খালা চলে গেল। আমি আনিশাকে বললাম, মিথ্যা বললি কেন? ভাবছিলাম স্বামীর জন্য পরে তো একটু মিথ্যে কথা বলতেই হবে, তাই এখন থেকে শিখে নিচ্ছি। এই বলে সে হাসতে হাসতে চলে গেল। আমি ভাবতে লাগলাম, আনিশা কেন এমন করলো? আমি তো ওকে ভালোবাসি। এইসব ভাবতে অনেক কষ্ট হচ্ছে আর কান্নাও করতে ইচ্ছে করছে, কিন্তু ছেলেদের নাকি কান্না করা যায় না। পরের দিন কাউকে কিছু না বলেই বাসা থেকে বেরিয়ে পড়ি। বাসায় যাওয়ার জন্য স্টেশনে গেলাম। এসে দেখি সেদিনের সেই ছেলেটি, মানে আনিশার বয়ফ্রেন্ড। তারপর আমি তার সাথে কথা বলে যা শুনলাম তাতে তো আমার হুঁশ উড়ে গেল। ওর সাথে কথা বলে জানতে পারলাম আনিশাও আমাকে অনেক ভালোবাসে।
আর ওই ছেলেটা আনিশার না, বরং তার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড। তাদের মধ্যে একটা ঝামেলা হওয়ায় ছেলেটা আনিশার সাথে দেখা করে। আমি ছেলেটাকে ধন্যবাদ জানিয়ে ট্রেনে করে ঢাকায় আসলাম। তারপর বন্ধুদের কাছে গেলাম, গিয়ে সব খুলে বললাম। ওরা শুনে হাসতে লাগলো। তারপর আমরা একটা দারুণ প্ল্যান করি। প্ল্যানটা ছিল আমাকে নাকি বিয়ের নাটক করতে হবে। আমি বললাম, এটা কিভাবে সম্ভব? আম্মু আব্বু কি রাজি হবে? ওরা বলল, আমরা যা যা বলবো তুই শুধু হ্যাঁ হ্যাঁ করে যাবি। তার পরের দিন সব বন্ধুরা আমার বাসায় আসে। আসার পর আব্বুকে বলে আমি নাকি রিয়াকে ভালোবাসি, আর রিয়াকে বিয়ের জন্য পরিবার চাপ দিচ্ছে, তাই সে সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছে। রিয়া হচ্ছে আমার ফ্রেন্ড সাগরের গার্লফ্রেন্ড। আব্বু শুনে অনেক রেগে যায় আর আমাকে জিজ্ঞেস করলো এসব সত্যি কিনা। আমিও বললাম হ্যাঁ। তারপর কিছুক্ষণ বকে আব্বু বলল, যা হবার তা তো হয়েছে, এবার মেয়ের বাসার ঠিকানা দাও। তখন হারামি বন্ধুগুলো রিয়ার বাসার ঠিকানা দেয়। আব্বু চলে গেল আর আমি ওদেরকে বললাম, এই ছিল তোদের মনে? আরেক বেটার গার্লফ্রেন্ডকে আমি কেন বিয়ে করব? তখন ওরা বলল, এটাও নাকি ওদের প্ল্যানের মধ্যে। ওদের প্ল্যান অনুযায়ী সব চলতে থাকে। আব্বু এসে আমাকে ডাক দিল আর বলল, আর 6 দিন পর নাকি আমার বিয়ে। আহ, কি আনন্দ! তবে আমার না, সাগরের। কারণ বিয়েটা আমি করব না, করবে সাগর। হারামি বিয়ে করবে বলে অনেক খুশি। ওরা বলে আমার বিয়ের কথা শুনে নাকি আনিশা নিজে এসেই আমাকে বলবে ভালোবাসি। ওরাও বলেছিল আনিশা নাকি আমাকে খুব ভালোবাসে। আমার ভয় হচ্ছে যদি আনিশা আমার মিথ্যা বিয়ের কথা শুনে আমাকে ছেড়ে দূরে চলে যায়, তখন তো এপারও গেল ওপারও গেল। ওরা বলল আনিশা নাকি আমার বিয়ের কথা শুনে আমার কাছে আসতে চাইবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আনিশা আমার পাশে বসে আছে। আমার জানা মতে তো ওদের আরও 2 দিন পর আসার কথা, তাহলে এত তাড়াতাড়ি কেন? আমি আনিশাকে বললাম, এত তাড়াতাড়ি এলে যে তোমরা? ও কিছু বলছে না, শুধু মুখের দিকে চেয়ে আছে। কিছুক্ষণ পর ও বলল, তুমি কি সত্যি অন্য কাউকে ভালোবাসতে? কেন বলো তো? না, এমনি জিজ্ঞেস করলাম। এরপর থেকে আনিশা আমার কাছে আসতে চায়, একটু সময় পেতে চাই, কিন্তু আমি পাত্তা দিই না। ওদের কথা মতো আনিশাকে এড়িয়ে চলি। এভাবে বিয়ের দিন চলে এলো। আমার বন্ধুরা, আত্মীয় স্বজনরা সবাই একে একে চলে এলো। আসবারই কথা, বাবার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। বিয়ের দিন সকালে রুমে বসেছিলাম, তবে আমার বিয়ে না, সাগরের। হারামিটা খুব খুশি, আমার বাপের টাকায় বিয়ে করছে। আমি বসেছিলাম, তখন হঠাৎ করে আনিশা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমারও খুব ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরে বলি, পাগলি, আমি কাউকে বিয়ে করছি না, আমি শুধু তোমার। কিন্তু এটা করলে পরে সাগরের বিয়ে হবে না, তাই আমি ওকে ছাড়িয়ে চলে এলাম বাইরে। তারপর আমি জামাই সেজে বিয়ের জন্য বেরিয়ে পড়ব, তখন দেখি হারামি রাফি নাই। ওর নাকি সকাল থেকে পেট খারাপ, 10-12 বার গিয়েছিল এতক্ষণে, তাই ওকে রেখেই আমরা রওনা দিলাম। কিছু দূর আসার পর হঠাৎ আম্মুর কল আসলো আমার ফোনে। আমি রিসিভ করলাম। হ্যাঁ আম্মু, বলো। রিহান, তুই কোথায়? তাড়াতাড়ি বাসায় আয়। আনিসা আত্মহত্যা করতে গিয়েছিল, আমরা ওকে হাসপাতালে নিয়ে এসেছি। তুই বাবা তাড়াতাড়ি চলে আয়। আমরা সব জানি আজ তোর বিয়ে না, আজ সাগরের বিয়ে, আর তুই আনিসাকে ভালোবাসিস। তোর বাবা ওই বাড়িতে সব বলে দিয়েছে। সাগরের বাবা মা কথা বলতেছে। তুই বাবা তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। আম্মুর কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সাগর আমাকে দেখে বলল, কি হয়েছে? আমি ওকে সব বললাম। সাগর বলল, আমরা কি একটু বেশি করে ফেললাম? আচ্ছা চল, এখন আমরা হাসপাতালে যাই। তারপর আমরা গাড়ি ঘুরিয়ে হাসপাতালে চলে আসলাম। এসে জানতে পারি আনিশা নাকি আর নেই, কিছুক্ষণ আগেই নাকি আমাদের ছেড়ে চলে গেছে। আমি অনেক কান্না করতে লাগলাম। সাগর এসে আমাকে দাঁড় করালো। আমি দৌড়ে গিয়ে আনিশাকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, আনিশা, এই আনিশা, দেখ আমি এসে গেছি, তুই ওঠ। আমিও তোকে অনেক ভালোবাসি, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না, তুইও তো আমাকে ভালোবাসিস।
ওঠ আনিশা, ওঠ বলেই আমি অঝরে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম আনিশা নড়ে চড়ে উঠল আর বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি তো অবাক, কি হচ্ছে এসব? মানে মানে এইটা একটা প্ল্যান ছিল। কেন এসব করলে? করব, 1000 বার করব। যদি তোমার কিছু হয়ে যেত, আমি কি নিয়ে বেঁচে থাকতাম? আমাকে বিয়ে করবে? না, কেন? কারণ তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। এখন থেকে আর কষ্ট দিব না, অনেক ভালোবাসবো তোমাকে। সত্যি তো? আমি আজকে বিয়ে করব। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি কিচ্ছু জানি না, আমি আজকেই বিয়ে করব। তখন সাগর বলল আনিশাকে রিয়ার বাড়িতে নিয়ে যেতে, আর আর দুইজনেই ওদের ওখানে একার সাথে বিয়ে করব। সবাই তাই করতে বলল। তারপর আর কি, আমাদের বিয়েটা হয়ে গেল। এখন আনিশাকে বাসায় নিয়ে আসলাম। রুমে এসে দেখি আনিশা বিছানা সাজাচ্ছে। আমি বললাম, কি করছো? আজকের দিনে নতুন বউদের ঘোমটা দিয়ে বিছানায় বসে থাকতে হয়, আর তুমি খাট সাজাচ্ছ? ঘোমটা দিয়ে থাকে যারা নতুন বউ হয়ে আসে, তারা একে অপরকে চেনে না, তাই লজ্জায় ঘোমটা দিয়ে বসে থাকে। আর আমি তো তোমাকে ছোটবেলা থেকেই চিনি। ও আচ্ছা, এখন এগুলো বাদ দাও। আমার না খুব পাচ্ছে। কি পাচ্ছে? কি পাচ্ছে বুঝছো না? না। ওয়েট, বোঝাচ্ছি। এই বলে আমি ওকে বুকে জড়িয়ে নিলাম। আনিশার নিঃশ্বাস আমার বুকে এসে থেমে গেল। হৃদস্পন্দনের শব্দে যেন দুজনের সব না বলা কথা মিলেমিশে গেল। আনিশা ফিসফিস করে বলল, এতদিন পরে আসল ঠিকানা খুঁজে পেলাম। আমি ওর কপালে ঠোঁট ছুঁয়ে বললাম, অনেক সাধনার পর তোমাকে পেলাম। ওর চোখের কোণে জমে থাকা জল আমার আঙ্গুল দিয়ে মুছে দিয়ে বললাম, এই চোখে পানি মানায় না। আনিশা আমার বুকের ভেতর মুখ লুকিয়ে হাসল। সে হাসিতে ছিল শৈশব, অভিমান আর সারা জীবনের অধিকার। কখনো কখনো ভালোবাসা আমাদের কাছেই থাকে, কিন্তু আমরা সেটা বুঝতে দেরি করে ফেলি। তন্ময় আর আনিশার গল্পটাও ঠিক তেমনই। শৈশবের খুনসুটি, অভিমান আর ভুল বোঝাবুঝি পেরিয়ে শেষ পর্যন্ত তারা খুঁজে পেয়েছে একে অপরের ভেতর সত্যিকারের ভালোবাসা আর শান্তি। হয়তো এটাই ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ, যেখানে প্রিয় মানুষটাই একসময় হয়ে ওঠে জীবনের সবচেয়ে আপন ঠিকানা। যদি এই গল্পটা আপনার ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান গল্পের কোন অংশটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এমন আরও নতুন নতুন রোম্যান্টিক লাভ স্টোরি শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক ভালোবাসার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।